শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। এখানে আমার জ্ঞান হওয়ার পর থেকেই আসি, প্রায় 200 থেকে 250 বছর আগের মন্দির। যত ঝড় জল বর্ষা হোক আমি একবার না একবার দর্শন করতে আসবো। কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে। এই সাইডেও কিন্তু আরেকটা প্রবেশদ্বার আছে। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে সোজাসুজি আপনি প্রভুকে দর্শন করতে পারবেন। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কলকাতার মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গাটাকে আমি যদি বলি কলকাতার ছোট্ট একটা মন্দির নগরী, তাহলে কিন্তু কোনো অংশে ভুল হবে না। আমি বলছি চেতলার কথা। চেতলার এই জায়গায় কিন্তু প্রচুর মন্দির আছে, কোনোটা কালী মন্দির আবার কোনোটা রাধাকৃষ্ণের মন্দির। তাছাড়া কালী পুজোর সময় এখানে এত বেশি সংখ্যক কালী পুজো হয়ে থাকে যে আপনি দেখে একদিনে শেষ করতে পারবেন না। তো আজকে তেমনই এক প্রাচীন মন্দিরে চলে যাচ্ছি চেতলায়, যেটি হলো বড় রাসবাড়ির মন্দির। এই মন্দিরটা কিন্তু অনেক বছর ধরে বিরাজমান, আর এই মন্দিরটা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের থেকেও বেশি প্রাচীন। তো এই মন্দিরে যেতে হলে আপনারা কী করে যাবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত ডিটেলস শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের 5 নম্বর গেটের ঠিক সামনে। গেট দিয়ে বেরিয়ে আপনাকে ডান দিকে 2 পা হেঁটে আবার ডান দিকে টার্ন নিতে হবে। তো মেট্রোর থেকে 2 পা এসে সামনে একটা নীল কালারের বিল্ডিং পড়বে, তার পাশে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা ধরে 5 মিনিট হাঁটলে সামনে পড়বে বড় রাসবাড়ি মন্দির। তো এখন আমি দাঁড়িয়ে আছি আমার গন্তব্যস্থল অর্থাৎ বড় রাসবাড়ি মন্দিরের একদম সামনে। অ্যাকচুয়ালি 2টো গেট আছে, এটা হচ্ছে সাইডের গেট আর ওপাশে আরেকটা গেট আছে। তো এই পাশ দিয়ে প্রবেশ করলে সবার প্রথমে পড়বে নাট মন্দির। তো চলুন এদিক দিয়ে প্রবেশ করব, কারণ ওদিকে গেটটা বন্ধ আছে। তো এটা হলো পাশের প্রবেশদ্বার, প্রবেশ করব, কিন্তু তার আগে এখানে টাইমিংটা লেখা আছে, সকাল 6টা থেকে বেলা 12টা আর বিকেল 5টা থেকে রাত 8টা। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে। জাগো শ্যামের মন। তো প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সবার সামনে মানে সবার প্রথমে পড়বে বিশাল বড় একটা নাট মন্দির। আর এই নাট মন্দিরটা কিন্তু অসংখ্য এরকম থাম বিশিষ্ট, আর বেশ বড় বড় আর মোটা মোটা থাম, ঠিক আছে। একটু আগে দেখালাম আপনাদের, এদিকে একটা প্রবেশদ্বার আছে মানে সাইডের প্রবেশদ্বার, আর মন্দিরের গর্ভগৃহের সোজাসুজি আরেকটা প্রবেশদ্বার আছে। এই প্রবেশদ্বার দিয়ে যদি প্রবেশ করেন তাহলে সোজাসুজি পড়বে প্রভুর বিগ্রহ। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী। চলুন এবার জেনে নেওয়া যাক বড় রাসবাড়ির ইতিহাস সম্পর্কে। রবার্ট ক্লাইভের আমন্ত্রণে রাজা রামমণ্ডলের বংশধর শ্রী শ্রী রামনাথ ও শ্রী শ্রী মানিক মণ্ডল চেতলাতে বসতি স্থাপন করেন। চেতলা এলাকার 3টি মন্দিরের সাথে তাদের নাম জড়িয়ে আছে। চেতলার বড় রাসবাড়ি অন্যতম। চেতলার বড় রাসবাড়ি মন্দির আসলে 2টি মন্দির কমপ্লেক্স নিয়ে গঠিত। একটি হলো বাংলার ঐতিহ্যবাহী আটশালা শৈলীতে স্থাপিত, যেটি বর্তমানে দেখছেন। অন্যটি হলো 12টি মন্দিরের একটি দল, যা দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত। দ্বাদশ শিব মন্দির নিয়ে পরে আসছি। আগে আসি রাধাকৃষ্ণের মন্দির নিয়ে, যেটি মদন মোহন মন্দির নামে পরিচিত। শ্রী মানিক মণ্ডলের পুত্র শ্রী উদয়নারায়ণ দাস মণ্ডল 1835 সাল নাগাদ এই মন্দির নির্মাণ করেন। আমার নাম গৌতম সাহা। এখানেই থাকতাম। এখন একটু দূরে গিয়ে একটা ঘর করেছি, বাড়ি করেছি। এখানে আমার জ্ঞান হওয়ার পর থেকেই আসি। মানে
যত ঝড় জল বর্ষা হোক আমি একবার না একবার দর্শন করতে আসবই। প্রায় 200 থেকে 250 বছর আগের মন্দির। ছোটোবেলা মায়ের হাত ধরে এখানে আসতাম। সবাই বলতো দীক্ষা না নিলে হয় না, তো দীক্ষা নেওয়ার পরে আমার পরিবর্তন হয়েছে। আমি এখানে কন্টিনিউ 20 বছর ধরে মানে একদম পাকাপাকিভাবে আসছি। এখানে হতো আগে বিশাল বড় রাসমেলা হতো। যাই হোক, সেই মেলা তো বিগত মনে 10 বছর কি 15 বছর হতে চললো, ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। না, এখন নিত্য পুজো হ্যাঁ, এখন নিত্য পুজো হয়, তাও এদের মালিকানা আছে। এরা একদম ভেঙে চুরে গেছিলো, এই রিসেন্ট ঠিক করলো, গত বছরেই অনেক টাকা খরচা করে এরাই ঠিক করেছে। নমস্কার। মন্দিরের এক পাশে অনেকগুলি থাম বিশিষ্ট লম্বা বারান্দা আছে। বারান্দাতে অসংখ্য দেবদেবীর মূর্তি আপনারা লক্ষ্য করতে পারবেন। জানা যায় এই দেবমূর্তিগুলি একসময় মন্দির চত্বরেই থাকতো এবং পূজিত হতেন, কিন্তু বর্তমানে স্থান পেয়েছে এই বারান্দায়। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিষ্ণুর 10 অবতারের মধ্যে এক অবতার, যিনি হলেন মৎস্য অবতার। এদিকে বামন অবতার আছে, এদিকে বরাহ অবতার আছে, কল্কি অবতার। তো সমস্ত অবতার সাথে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ রাখা এই জায়গাটায়। তার সাথে এদিকেও দেখতে পাচ্ছেন বজরংবলী সহ বিভিন্ন ঋষি মুনির বিগ্রহ এখানে রাখা রয়েছে। মন্দিরের পিছনের দিকে একটা ঘর আছে, এখানে দেওয়ালে লেখা রয়েছে মন্দিরের নিরামিষ ভোজনালয়। কিন্তু এই জায়গাটা কিন্তু একদম পুরোপুরি এরকম আনইউজড জিনিসপত্র দিয়ে ভরিয়ে রাখা হয়েছে, এবং বাঁশ, তারপরে মাটি হাটি অনেক কিছু রয়েছে। তো এখন হয়তো আর কোনো ভোজন বা ভোগ যেটা আছে সেটা প্রস্তুত করা হয় না। আর এদিকের দিয়ে যদি আমি জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন লেখা রয়েছে মন্দিরে রান্নাঘর, কিন্তু এটাও কিন্তু এখন বন্ধ রয়েছে। মন্দিরের ঠিক ডান পাশে এদিকে আরও অনেকগুলো ঘর আছে, যেখানে লেখা রয়েছে স্টাফ রুম বা গার্ড রুম, এখানে অনেকে থাকেন। আর এখানেই আপনি দেখতে পারবেন একটা রথ, এই যে ছোট্ট একটা রথ। তো রথযাত্রার দিন খুব সম্ভবত এই রথটি বের করা হয়, আর খুবই কালারফুল কিন্তু রথটা। আচ্ছা, তো আসি এবার মন্দিরের গঠনশৈলী নিয়ে। মন্দিরটি দেখতে পাচ্ছেন 3টি খিলান বিশিষ্ট, আর মন্দিরটি কিন্তু 8 চালা শিল্পটিতে তৈরি, আর সম্পূর্ণ এরকম সাদা আর গোল্ডেন কালার করা হয়েছে। সেজন্য সূর্যের আলো যখন পড়ছে তখন কিন্তু বেশ দেখতে আমার ভাষায় অসাধারণ লাগছে। আর মন্দিরে ওঠার জন্য এরকম সিঁড়ি রয়েছে, আর একটা উঁচু ভিত্তিপ্রস্তরের ওপর এই মন্দিরটা তৈরি। এমনটা মন্দিরে প্রবেশ করেই আপনাদের দেখালাম যে মূল মন্দিরের সামনে বিশাল বড় একটা নাট মন্দির আছে। আগে নাট মন্দিরে প্রবেশ করা যেত, কিন্তু এখন দেখছি এরকম ঘিরে দেওয়া হয়েছে। আর নাট মন্দিরটাও কিন্তু বেশ বড়, অসংখ্য থাম বিশিষ্ট। আর আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, আপনি যদি দেখেন তাহলে নাট মন্দিরের সামনে যে মন্দির, আর মন্দিরের পাশে একটা নহবতখানাও রয়েছে একদম উপরে। এই যে এটা হলো নহবতখানা। তো এটা আমি রাস্তায় বেরিয়ে আপনাদের ভালো করে দেখিয়ে দেবো। মন্দিরে কিছু কিছু জিনিস আছে যেগুলি এখন হয়তো আর সচল নয়, বা সচল আছে কিন্তু লাইট লাগানো নেই। সেটি হলো এই পোস্টগুলো। তো দেখতে পাচ্ছেন মাটিতে এই পোস্টগুলো পোতা রয়েছে, আর এখানে কিন্তু কানেকশন করাও রয়েছে। আর এই যে ডিজাইনগুলো, এগুলো দেখলে মনে হবে যে আপনি একটা প্রাচীন কলকাতায় পৌঁছে গেছেন। ঠিক আছে, এই লাইট পোস্ট একদমই দেখা যায় না, উচ্চতায় 6 ফুট মতো হবে। তো এরকম লাইট পোস্ট কিন্তু 3টে আছে এদিকে। তাই নয়, মন্দিরের সামনে একটা তুলসী বেদি আছে, যে তুলসী বেদি কিন্তু এখনকার দিনে দেখাই যায় না। তো চলুন দেখিয়ে দিচ্ছি। মন্দিরের সামনে ডান পাশের দিকে তুলসী বেদি রয়েছে, আর তুলসী বেদিটা একবার দেখুন, এরকম অর্ধ বৃত্তাকার টাইপের। তো সব কিছু তো আপনাদের দর্শন করালাম, এবার চলুন দর্শন করা যাক বিগ্রহ। মন্দিরের গর্ভগৃহকে ঘিরে পরিক্রমা করার মতনও কিন্তু এরকম প্যাসেজ রয়েছে। তো প্রচুর ভক্ত আসছে, বিগ্রহ দর্শন করছে, প্রণাম করছে, তারপরে এখানে পরিক্রমা করছে। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম শান্ত স্নিগ্ধ। আর যেমনটা আগেই দেখালাম 3টে এরকম খিলান বিশিষ্ট দুয়ার আছে।
এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরের গর্ভগৃহের একদম সামনে। এখানে শ্রী শ্রী কৃষ্ণ শ্রী শ্রী মদনমোহন নামে পূজিত হন। সামনে দেখতে পাচ্ছেন কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত শ্রী শ্রী মদনমোহনের বিগ্রহ, আর তার পাশেই আছেন শ্রী শ্রী রাধিকা এবং তাদের সামনে আছেন ছোট্ট গোপাল। অপরূপ সুন্দর এই বিগ্রহ। মন্দির চত্বর নয়, মন্দির চত্বরের ঠিক পাশেই এই দেখতে পাচ্ছেন একটা চূড়া, এখানে দ্বাদশ শিব মন্দির আছে। এটাও চলুন আপনাদের দেখিয়ে দিই। তো এই হলো নহবতখানা, যেটা আমি মন্দিরের ভিতর থেকে আপনাদের দেখাচ্ছিলাম। বেশ বড় কিন্তু, হ্যাঁ, আর বাইরের থেকে মানে রাস্তা থেকে মন্দিরটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, আটচালা মন্দির। তো যেমনটা বললাম মন্দিরের ঠিক পাশেই রয়েছে দ্বাদশ শিব মন্দির, সেটাও আপনাদের দেখিয়ে দেবো মন্দিরের ভিতরে। আর এটা হলো মন্দিরের সামনের গেটটা। তো আমি রাস্তা দিয়ে এসে যাচ্ছি এই দ্বাদশ শিব মন্দির প্রাঙ্গণ। 12টি শিব মন্দিরের মধ্যে শুধুমাত্র এই একটাই রংচং করে খুব সুন্দর করে রেনোভেট করা হয়েছে। আর সামনের দিকে একটা স্ট্যাম্প রয়েছে বা বোর্ড রয়েছে, যেখানে লেখা রয়েছে কলকাতা হেরিটেজ। কিন্তু দুঃখের বিষয় এই মন্দিরটা এখন বন্ধ আছে, তাই শিবলিঙ্গটি দর্শন করাতে পারলাম না আপনাদের। শ্রী শ্রী মদনমোহন মন্দিরের পাশে থাকা এই দ্বাদশ শিব মন্দির 1810 সাল নাগাদ নির্মাণ করেছিলেন শ্রী শ্রী মানিক মণ্ডল মহাশয়। 12টি শিব মন্দিরের মধ্যে কিছু শিব মন্দির প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছু শিব মন্দিরের ভিতরে তো আবার কিছু মানুষ বসবাসও করছে। কিছু শিব মন্দির থেকে উধাও হয়েছে প্লাস্টার, উন্মুক্ত হয়েছে ইট, বটগাছ ও আগাছা গ্রাস করেছে মন্দিরগুলিকে। জনশ্রুতি অনুযায়ী শ্রী শ্রী মানিক মণ্ডলের মৃত্যুর পর তার স্ত্রী এই দ্বাদশ শিব মন্দির উঠোনে স্বামীর চিতায় সহমৃতা হন। ভাবলেই অবাক লাগে বাংলার নিজস্ব শিল্পরীতি কীভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আধুনিকতার যুগে যেখানে বড় বড় অট্টালিকা, বিনোদন সব কিছুই মাথাচাড়া দিয়ে বিকশিত হচ্ছে, ঠিক সেখানেই অবলুপ্তির পথে বাঙালির শিকড়। আচ্ছা, তো এই ছিল শতাব্দী প্রাচীন চেতলায় অবস্থিত বড় রাসবাড়ি মন্দির। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জেগে দেখো